বলে স্পর্শের জন্য আর অপেক্ষা করলো না, নিজেই এগিয়ে গেল সিঁড়ির বেয়ে। ভ্রুযুগল কিঞ্চিত কুচকালো স্পর্শিয়া ডেকে বলল, আমি মাত্রই দেখা করে এসেছি প্রেমা। কি? চমকে পেছনে তাকালো মেয়েটা, হতাশ চোখে ভাবির দিকে তাকিয়ে রইল। আহত স্বরে হাসার ভান ধরে বলল, ও তুমি দেখে এসেছো, তাহলে তো আর যাওয়ার দরকার নেই। বলে নিজের রুমের দিকে হেঁটে চলে গেল। স্পর্শী সেদিকে নিষ্পলক তাকিয়ে রইল। হঠাৎই কাঁধে কারো ছোঁয়া পেয়ে কিছু পিছু ফিরল। আর সে দাঁড়িয়ে আছে তার পেছনে, বলল, কিছু বুঝেছিস আপু? স্পর্শী পাত্তা দিল না, গা ঝাড়া দিয়ে বলল, বুঝবো কি? আর সে আর ভনিতা করলো না, সরাসরি বলল, সকাল থেকে কতক্ষণ পর পর আমার কাছে এসে জিজ্ঞেস করছে ও বাড়ি থেকে আর কে কে আসবে। যখন ভাইয়ার কথা বললাম, এরপর তো মিনিটে মিনিটে জিজ্ঞেস করছে কখন আসবে, কত দূর। আসার পর তো ভাইয়ার রুমের আশেপাশ থেকে সরছেই না। কিছুক্ষণ পর পর বলছে, ভাবি চলো ওই রুমে যাবো নে। থেমে আমার কি মনে হচ্ছে জানো আপু? স্পর্শী স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে প্রেমা মনে হয় শোভম ভাইকে পছন্দ করে। কোনো রকম রিয়াকশন করলো না স্পর্শী, বলল, ভালো তো, পছন্দ করা কি খারাপ? আরে আপু তুমি কি বুঝতে পারছো না, এরকম হলে ঝামেলা বাঁধবে বিশাল। একবার চিঠি নিয়ে অনেক ঝামেলা বেঁধেছিল। ওরা দুই ভাই কখনো এই বিষয়ে মত দেবে না। এক কথা শোভম ভাইয়াকে ওরা পছন্দই করে না। আমি তো শুধু শোভাম ভাইয়ের থেকে পাওয়া কোনো রিয়াকশনের আশায় বসে আছি। ওনার মনে ঠিক কি আছে সেটা বুঝতে চাই। প্রেমার অনুভূতির ওপরে ভিত্তি করে কিছু করা যায় না। যদি ভাইয়ার থেকে কোনো প্রকার পজিটিভ সিগন্যাল পাওয়া যায় তাহলে তো কথাই নাই। আমিও পরশ শিকদারকে বোঝাতে চাই শত্রুর হাতে বোন তুলে দেয়া কতটা যন্ত্রণাদায়ক, আর শোভাম সর্দারও বুঝুক ভালো লাগা বা ভালোবাসাটা কতটা ভয়ঙ্কর অনুভূতি। আর কি বললি, ওরা ওরা দুই ভাই শোভাম ভাইকে কখনোই পছন্দ করবে না? তো দেখে নিব। ওরা কি সাধু নাকি? প্রত্যেকটাকে চেনা আছে আমার। তাহলে তো আবার ঝামেলা বাঁধবে। বাঁধুক, আমিও দেখব কে বাধায় ঝামেলা। অন্যের বোন নেচে নেচে আনতে রাজি, অথচ নিজের বোনের সময়ই যত সমস্যা। আসবো? শোভাম চমকালো না। এই গলার আওয়াজটাকে অনেকক্ষণ ধরে আশা করছিল, কিন্তু শুনতে পায়নি। প্রেমার ডাক শুনে আর পেছনে তাকালো না, বরং গম্ভীর কণ্ঠে বলল, কি দরকার? উফ, এটা তো প্রেমার নিজের বাড়ি, সে কেন এই লোকের কাছে অনুমতি চাইবে? আর এই লোকেরই বা কত সাহস, সে অনুমতি না দিয়ে উল্টো কৈফত চাইছে। ভেতরে ঢুকে বুকে হাত বেঁধে বলল, কোনো দরকারই না, আমরা অতিথিদের সম্মান করতে চাই। কিছুক্ষণ পর পর এসে সুবিধা অসুবিধা জানতে চাই। আপনাদের মতো কোনজন না যে রুমে ঢুকতেও দেবেন না? বলুন আপনার কি দরকার? আপাতত তোমার অনুপস্থিতি ছাড়া কিছুই লাগবে না। নাক ফুলিয়ে ফেললো প্রেমা। এতক্ষণ পর এসেছে, কোথায় আরো খুশি হবে তা না, উল্টো তাকে যেতে বলছে। মুখে বলল, শুনুন, যে আপনার প্রয়োজন জানতে এসেছি বলে নিজেকে খুব ফেমাস হবে না। আমি এমনিতে এসেছি, আবার চলেও যাব। তো যাও, সেটাই তো বললাম। রেগে গেল প্রেমা। সে যত কথা জমাতে চাইছে শোভামের মধ্যে ততটাই বের করে দেওয়ার প্রচেষ্টা। অথচ সেদিন বয়স জানতে চাইলেও মুখ ভার করে বলল, শুনুন আপনি, না কিছু না, আর আসবো না। বলে চলে যেতে লাগলো রুমের বাইরে। শোভাম শ্বাস নিল, এরপর শান্ত কণ্ঠে ডাকলো, প্রেমা। এই অদ্ভুত গুরুগম্ভীর পুরুষের মুখে এতটা স্নিগ্ধ স্বরে মনে হয় প্রথম নিজের নাম শুনল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মায়া ভরা মুখখানি নিয়ে পিছু ফিরতে পাষাণ পুরুষ বলে উঠল, আর এগিয়েও না, যতটা ভেবেছো সেটাই ভয়ঙ্কর। ফিরে যাও অনুভূতি নিয়ে, আমি কখনো সাথ দেব না। ছলছল চোখ তাকিয়ে রইল প্রেমা। দুপা সামনে এগিয়ে ভাঙা স্বরে বলল, আপনি তো অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করেছেন। দিনের দ্বিতীয় প্রহর, দুপুর তখন প্রায় 12:30। চারদিকে লোকজনের বিশাল সমাগম। বারান্দার শীতল হাওয়ায় দাঁড়িয়ে ক্রমশ রিং পড়ে যাওয়া ফোনটাকে রিসিভ করলো। সাথে সাথে ও প্রান্ত থেকে মধ্যবয়সী এক পুরুষ বলে উঠল, কাজ কত দূর? কপাল কুঁচকে ফেলল শোভাম, কণ্ঠে গম্ভীরতা এনে বলল, কোন কাজ? লোকটা যেন বিরক্তই হলো, কিন্তু সেটাকে প্রকাশ না করে নিজের মধ্যে চাপিয়ে নিল। শান্ত স্বরে বলল, পরশের বোনের সম্পর্কে বলতেছি, ভুলে যেও না। ও তোমার নাকের ডগা দিয়ে বোন দুইটারে নিয়ে গেছে, তা তোমার নাক কাইটা। বোনদের কথা স্মরণ হতেই দপদপ করে চোখ দুটো জ্বলে উঠল শোভামের। ক্রোধ সংবরণ করে গম্ভীর কণ্ঠে বলল, কবির খা, এটাই লাস্ট বার। আমি তোমাকে আগেও বলেছি শোভম সর্দারকে ব্যবহার করতে আসবে, হিতে বিপরীত হতে সেকেন্ডও লাগবে না। তোমাকে আমার প্রয়োজন ছিল বিধায় কাজে লাগিয়েছি, সফল হয়নি, ব্যাস ওই পর্যন্তই। তোমাকে আর আমার প্রয়োজন নেই, ফোন করবে না।
না, এটা বললে তো হবে না। তুমি বিয়ে আটকাতে পারোনি তো কি হয়েছে? এইটুকুতে কি হেরে গিয়ে বসে থাকবা? তোমার সাথে জানা এটা। ভুলে যেও না, পরশ তোমার ২টো বোন নিয়ে গেছে। ও পারলে তুমি কেন পারবে না? আমি পরশ শিকদারের মতো কাপুরুষ নই যে বোনদের ওপর টার্গেট করব। আর তোমার মতো কুত্তাও নই যে যেখানে সেখানে জিভ বের করে চাটতে চাইবো। কথাগুলো ধীরে ধীরে অশ্রাব্য হয়ে যাচ্ছে বুঝতে পারতে নিজেকে সামনে নিল শোভা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এর আগে তুমি আমায় না জেনেই ওকে ফাঁসিয়েছো। ওর সাথে কি করতে চেয়েছিলে ওই দিন জঙ্গলে? আমাকে দেখে আবার তোমার লোকও পালিয়েছিল। সেসব বাদ দিলাম, মেয়েটার বয়স অনেক কম, অবুঝ আর আবেগী। এমনিতেই ও বড্ড দুর্বল হয়ে পড়েছে। এখন আমার থেকে কোনো রকম সাই পেলে ব্যাপারটা গুরুতর হয়ে যাবে। আমি এ ধরনের কোনো ঝামেলায় জড়াতে চাই না। আরে এখানে ঝামেলার কি আছে? বেশি গুরুতর হলে তো বিয়ে পর্যন্ত আগাবে। এর থেকে আর কত দূর? ভালোই হবে। এতে আরো তোমার হাতে লাগাম থাকবে শক্তভাবে। ওরা কোনোরকম হেরফের করলেই দড়ি ধরে টান মারবে, বুঝেছো? না, বুঝিনি। একটা কথা ভুলে যেও না, বিয়ে হলেও তখন পরশ শিকদারের বোন নয়, শোভম সর্দারের স্ত্রী থাকবে। আর শোভম সর্দার কাপুরুষ নয় যে নিজের স্ত্রীকে গুটি বানাবে। আর বাকিটা রইল, ওরা আমার বোনদের গুটি বানাবে কি না সেটা নিয়ে। তাহলে এটাও ভুলে যেও না, শোভম সর্দার ভেবেচিন্তে কাজ করলেও স্পর্শিয়া সর্দার ভাবে না, ভাবার টাইমটুকুও রাখে না। তোমাকে আমি লাস্টবার ক্লিয়ার করছি, বিয়ে ভাঙার জন্য এত কিছু, কিন্তু বিয়েটা হয়ে গেছে। আপাতত যাবতীয় প্ল্যান ক্যান্সেল। আমি এসব নিয়ে ভাবতে চাইছি। সিমটা চেঞ্জ করছি, আশা করছি তুমি আর অন্য উপায়ে বিরক্ত করবে না। মুখের উপরে কেটে দিল ফোন। নাকে চোখে মুখে তার স্পষ্ট বিরক্তি। ফোন থেকে তৎক্ষণাৎ সিমটাকে খুলে ভেঙে ফেলে দিল নিচে। ঘাড় ঘুরিয়ে রুমের দিকে যেতেই চোখ পড়ল দরজার উপরের দিকে রাখা খুদে ক্যামেরাটার দিকে। শোভম বাঁকা ঠোঁটে হাসলো, ক্যামেরাটার কাছে গিয়ে আলতো হেসে বলল, এটা দারুণ ছিল, তবে এত কিছুর প্রয়োজন ছিল না। শোভম সর্দার চাইলে সেকেন্ডের মধ্যে তোমায় ধ্বংস করে দিতে পারে। স্ক্রিনের দিকে চোখ সরিয়ে নিল পরশ। চেয়ারে গা এলিয়ে দিয়ে দীর্ঘ এক হামি দিল। এরপর পেছনে চেয়ারের দিকে তাকিয়ে নাটকীয় স্বরে বলল, আমি ভয় পেয়ে গেছি তোর সম্বন্ধের হাস্যকর হুমকিতে। পাভেল ভাইকে বিদ্রুপ করে উত্তর দিল, বলল, ওটা তোরও সম্বন্ধী? আচমকায় কিছু মনে পড়ে যাওয়ার মতো মাথা নাড়ালো পরশ, বলল, ওহ হ্যাঁ, তাই তো। এরপর পুনরায় নাটকীয় ভঙ্গিতে বলল, আমি ভীষণ ভয় পেয়ে গেছি সম্বন্ধী সাহেব, আবার আসবেন। বলে স্ক্রিন অফ করে দিল। এরপর ভয়ঙ্কর আওয়াজে বলল, খায়ের বাচ্চাকে ফোন লাগা। পর মুহূর্তেই রিং পড়ার শব্দ এলো কানে। ওপাশ থেকে রিসিভ করতে পরশ সালাম দিল, ভদ্রভাবে শান্ত কণ্ঠে বলল, কবির খাঁ, ঝিলিকার ঝিনুক আইডিয়ালে পড়ে না? আরে আমি জানি তো। আচ্ছা বাদ দে, যেটা বলছিলাম, প্রেমা শিকদারের বিষয়ে খোঁজ খবর নেওয়া বন্ধ কর, তাহলে আমিও তোর যমজ মেয়ে দুইটার ব্যাপারে খোঁজ খবর নেওয়া বাদ দিয়ে দিব। শুনলাম তোর আর বাচ্চাও হবে না, এই দুটোই সম্বল। সামলে রাখিস ভাই, বুঝেছিস? ওপাশের লোকটা যেন স্তব্ধ হয়ে গেছে। পরশ আর সময় ব্যয় করলো না, আলগোছে কল কেটে দিয়ে পাভেলের উদ্দেশ্যে বলল, প্রেমার যেন একটা চকোলেট আনার জন্য বাইরে বের হতে না হয়। কোচিং অনলাইনে করুক, গাইডলাইন তোর ভাবি দিবে। মাথায় কি চলছে আবার? চমকে সামনে তাকালো স্পর্শী। শাড়ির আঁচলটা ঠিকভাবে গায়ে দিয়ে মাথা নাড়িয়ে বলল, কই কিছু না তো। মানল না পরশ। এক হাত দিয়ে কোমর জড়িয়ে টেনে বিছানায় বসালো। এরপর কাঁধের উপর থুতনি রেখে বাবুক স্বরে বলল, এটা তো বিশ্বাসযোগ্য নয়। আপনার এই মাথাটা কিছু না ভেবে চুপ করে বিশ্রাম নেবে, এটা মানাই যায় না। কোনো কুবুদ্ধি বাগাচ্ছিলে সেটা বলো। স্পর্শী হাসলো। এরপর পরশের চুলের মধ্যে হাত বুলিয়ে বলল, অত কিছু শুনতে হবে না, শুধু এটুকু জেনে রাখুন, যাই ভাবি না কেন সেটা আপনাকে তবদা খাওয়ানোর জন্য যথেষ্ট। আমি তো সারা জীবন তবদা খাওয়ার জন্যই আপনাকে বিয়ে করেছি ম্যাডাম। আমিও সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি স্যার। দিনের মধ্যবর্তী সময়, ঘড়ির কাঁটায় তখন 1:30। বিশাল শামিয়ানার নিচে এই গরমেও চারদিক থেকে বড় বড় ফ্যান চলছে। তাঁবু ঢাকা বিশালাকার স্থানটিতে বসে দুপুরের খাবার খেতে ব্যস্ত সবাই। শোভাম চুপচাপ নিচে মুখে খাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও একই টেবিলে বসতে হয়েছে পরশের সাথে। তার থেকে 3 চেয়ার পর প্রেমা বসেছে। এ যাবৎ অনিচ্ছাকৃত তাকিয়েছে ওই দিকে, আর দুবারই মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল।
বিষয়টা খুবই ভয়ঙ্কর, যে কেউ দেখে ফেলতে পারে নিমিষেই। কিন্তু সেদিকে মোটেও খেয়াল নেই প্রেমার। সে তো শোভামের থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যস্ত। এতক্ষণ তাকিয়ে থাকার পরেও যখন কোনো রকম কাজ হলো না, তখন শুরু করলো অনুকরণ। শোভাম বাম হাতে মাত্রই চুল ঠিক করেছে, সেটা দেখতেই প্রেমা সেমভাবে চুল সরালো। হতভম্ব হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল শোভাম। সব কিছু স্বাভাবিকভাবে নেওয়ার জন্য হাতে রোস্ট নিয়ে ছিলতে লাগলো। সাথে সাথেই প্রেমা রোস্ট খেতে আরম্ভ করলো। বা খাড়া হয়ে গেল শোভাম। আশেপাশে সবার দিকে তাকিয়ে অগোচরে চোখ গরম করে তাকালো। অনুকরণ করতে করতে অবিশ্বাস্য কাজটা করে বসলো প্রেমা। শোভামকে চোখ রাঙিয়ে নিজেই হতভম্ব হয়ে গেল। কাশতে লাগলো অনবরত। বিকেল গড়িয়ে গেছে অনেক, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। ড্রয়িং রুমে সবার মাঝখানে দাঁড়িয়ে আছে শোভাম। দুপুরের খাওয়ার পর্ব শেষ হবার পর থেকে আর একাকী বসে না। খুব সূক্ষ্মভাবে প্রেমাকে এড়িয়ে ভিড়ের মধ্যে অবস্থান নিয়েছে। বাবার কাছে দেওয়া কথা মোতাবেক রাত কাটিয়ে সকালে বোনদের নেওয়ার কথা থাকলেও খাবার পরপরই বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিয়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছাবে ঠিক করেছে। এখানে বেশিক্ষণ থাকা মোটেও সুবিধার না। মেয়েটার যেন হুট করে সাহস বেড়ে গেছে। যে কোনো ঝামেলা ঘটতে খুব বেশি সময় লাগবে না। আরশি এবং স্পর্শে দুজনেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। শামসুর সর্দার নিজেও এসেছিলেন দুপুরে। এখনও জাননি। ছোট মেয়ের প্রতি মান অভিমানের কারণে এখনও কোনো রকম আনুষ্ঠানিকতা করা হয়নি। কিছুদিন পরে বাচ্চা হবে, এই মুহূর্তে কোনো অনুষ্ঠান করে জনগণের হাসির পাত্র হতে চান না তিনি। ফলস্বরূপ বড় মেয়ের সাথে সাথে ছোট মেয়েকেও আনুষ্ঠানিকভাবে নায়র নিতে এসেছেন। আজ সর্দার বাড়িতে বাড়ির 2 মেয়ে ও 2 জামাই যাবে। এছাড়া প্রেমাও যাচ্ছে। পাভেল প্রথমে আপত্তি করলেও পরশ সম্মতি জানিয়েছে। মান রক্ষার্থে কমপক্ষে 2 থেকে 3 দিন শ্বশুর বাড়িতে থাকতে হবে। প্রেমার উপর ষড়যন্ত্রের ছক একবার যখন কষা হয়েছেই, সেক্ষেত্রে কোনো রকম রিস্ক নেওয়া উচিত হবে না বলে বোনকে সাথে নিচ্ছে পরশ। বাড়িতে একাকী রেখে যেতেও ভরসা পাচ্ছে না। স্পর্শীর পাশে লেহেঙ্গা পরে থাকা প্রেমাকে দেখতে কপালে হাত দিল শোভাম। এই মেয়ের সঙ্গে যাবেই। সে যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন, চেঁচোর মতো মোড়াতে সাথে সাথেই যাচ্ছে। দাঁতে দাঁত চেপে এক প্রকার বাধ্য হয়ে বোনদের নিয়ে বাড়িতে ফিরল। সর্দার বাড়ি পৌঁছাতে মিনিট 15 মতন সময় লেগেছে। এরপর থেকে সারা রাতেও কোনো পাত্তা নেই শোভামের। গাড়ি থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে পাঞ্জাবি পরিবর্তন করেছে। এরপর সেই যে বাড়ির বাইরে গিয়েছে, তারপর রাতের খাবারের সময়ও টেবিলে দেখেনি। এদিকে ভেতরটা ছটফট করছে প্রেমার। সে তো জ্বালাতেই এসেছিল, অথচ যাকে জ্বালাবে সে তো নিজেই লাপাত্তা। এদিকে নির্দিষ্ট করে কাউকে যে শোভামের কথা জিজ্ঞেস করবে তেমন উপায়ও নেই। শেষমেশ বিরক্ত হয়ে বসে রইল রুমে। ঘড়ির কাঁটায় তখন 11:30। ইতিমধ্যে বাড়ির প্রত্যেকটা রুমের লাইট অফ করে দিয়েছে। হঠাৎই সদ্য চোখ বন্ধ করে শুয়ে থাকা প্রেমার কর্ণগোচর হলো দরজা খোলার শব্দে। নিস্তব্ধ পুরো বাড়িটাতে এমন শব্দ বড্ড স্পষ্ট শোনা যাচ্ছে। কারো সিঁড়ি বেয়ে উপরে ওঠার আওয়াজও বোঝা যাচ্ছে। এত রাতে কে আসবে? হঠাৎ শোভামের কথা স্মরণ হতেই শোয়া থেকে উঠে বসলো প্রেমা। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে। আলতো আওয়াজে খুলে উকি দিল উপরের দিকে। মুহূর্তেই হৃদয়টা উদ্গ্রীব হয়ে উঠল। হ্যাঁ, শোভাম এসেছে। তার রুমের দরজা খোলা, কিন্তু এখন সেখানে যাওয়াটা মোটেও উচিত হবে না। রাত হয়েছে অনেক। ভেবে রুমে ঢুকতেই মত পাল্টে গেল প্রেমার। মন বলল, ধুর, এত ভাবার কি আছে? চট করে গিয়ে জাস্ট ওকে মেরে দেখে আসবে কি করে ব্যাটারা। এরপর এক পলক দেখে আমার ফট করে রুমে চলে আসবে, ব্যাস হয়ে গেল। যেমন ভাবনা অমনি কাজ। তবে যে চট করে মোটেও যেতে পারল না। বরঞ্চ প্রতিটা পদক্ষেপে সারা শরীর উত্তেজনায় ভয়ে কাঁপছিল অজানা কারণে। শোভামের রুমের সামনে গিয়ে আলতো হাতে দরজাটা ফাঁকা করে নিল। উকি মারতেই বৃদ্ধস্পৃষ্ট হওয়ার ন্যায় চমকে 4 পায়ে হাতে লাফিয়ে উঠল, কিন্তু তাল সামলাতে না পেরে দরজার উপরেই পড়ল। সাথে সাথেই তার ভার অনকল করে রাখা দরজা কড়কড় শব্দ করে খুলে গেল। ফ্লোরে হাঁটু মুড়ে পড়ে আছে প্রেমা। চোখ দুটো তার খিচিয়ে বন্ধ করা। সে কিচ্ছু দেখেনি, শুধুমাত্র খালি গায়ে থাকা ত্রিশোর্ধ্ব পুরুষকে দেখেছে, যার প্রশস্ত লোমশ বুকটা ছিল বেশ আকর্ষণীয়। ভাবতেই জিভে কামড় দিয়ে ধরল। দুপাশে মাথা নাড়িয়ে অনবরত বলতে লাগলো, না না, ছি ছি, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু না। ইতিমধ্যে টি শার্ট পরে নিয়েছে শোভাম। আচমকাই ঘটা এমন অপ্রত্যাশিত ঘটনায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল। দরজার কাছে এসে চারদিক তাকিয়ে এরপর ভেতর থেকে আটকে দিল দরজা। দাঁতে দাঁত চেপে বলল, বুঝেছি, কিচ্ছু দেখোনি? আর দেখার মতো কিছু ছিলও না। উঠে দাঁড়াও, স্টুপিডের মতো ঢং করো না। নিমিষেই চোখ খুলে তাকালো প্রেমা। শোভাম পুনরায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলল,
আমি আসছি। টের পেলে কিভাবে? কোনো রকম ভনিতা না করে সরাসরি উত্তর দিল প্রেমা। বলল, আমি যাতে টের পাই সেভাবেই তো আপনি জোরে দরজা খুলে এসেছেন। এখন নাটক করছেন কেন? হা হয়ে তাকিয়ে রইল শোভাম। কিছু বলতে গিয়েও গিলে ফেলল। বিরক্তিকর শব্দে বলল, স্টুপিড।